হ্যালো বন্ধুরা, আমি পূর্ণিমা, কলকাতার এক গরিব ঘরের মেয়ে। মাত্র ১৯ বছর বয়সে জীবনের বাস্তবতা আমাকে ঠেলে দেয় দায়িত্বের এক কঠিন পথে। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে আমাকে এক ধনী বাড়িতে কাজ নিতে হয়। সেই বাড়ির নামকরা ব্যবসায়ী রাহুল চ্যাটার্জির স্ত্রী প্রায় বাইরে থাকতেন, আর আমি বাড়ির কাজ সামলাতাম। ধীরে ধীরে রাহুলবাবুর চোখে আমি শুধু এক গৃহকর্মী নই, তার চেয়েও বেশি কিছু হয়ে উঠি। সে আমাকে প্রশংসা করতে শুরু করে, সাহায্য করতে চায়, আর একসময় নিজের মনের কথা প্রকাশ করে। আমি ভাবি, এই হয়তো আমার ভাগ্য বদলের সময় এসেছে। কিন্তু আমি তখনও জানতাম না, এই প্রেমই একদিন আমার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হবে। রাহুলবাবুর আচরণ ধীরে ধীরে বদলাতে থাকে, তার চোখের চাহনি আর কথার ভঙ্গি আমাকে এক অদ্ভুত টানাপোড়েনে ফেলে দেয়। সে আমাকে বই এনে দেয়, ভালো পোশাক কিনে দেয়, যেন আমি শুধু কাজের মেয়ে নই, তার জীবনের অংশ হয়ে উঠি। আমি বুঝতে পারছিলাম, আমার ভিতরে এক ভয় ও স্বপ্ন একসাথে জন্ম নিচ্ছে। সে যখন বলে, পূর্ণিমা, তুই অন্যরকম, তোর জন্য আমার মনে একটা জায়গা তৈরি হয়ে গেছে, তখন আমি একটু একটু করে তার প্রতি দুর্বল হয়ে পড়ি। কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না, এই অনুভূতি কি ভালোবাসা, না শুধুই এক ধূর্ত খেলোয়াড়ের ছলনা। রাহুলবাবুর প্রতি আমার মনের টানটা দিনকে দিন গা হতে থাকে। তার চোখে যে মায়া আমি খুঁজে পেতাম, তা আমার একাকিত্ব ভুলিয়ে দিত। যদিও আমি জানতাম সে একজন বিবাহিত পুরুষ, তবুও তার যত্ন, তার কথা, তার উপস্থিতি আমাকে এক স্বপ্নের জগতে নিয়ে গিয়েছিল। আমরা অনেক সময় ছাদে বসে কথা বলতাম, বই পড়তাম, আর সে মাঝে মাঝে বলত, তোর চোখে আমি যা খুঁজি তা কখনোই আর কারো মাঝে পাইনি। সেইসব গোপন মুহূর্তে আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম, হয়তো সেও আমায় সত্যি ভালোবাসে। কিন্তু কোথাও না কোথাও মনে একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করেছিল, এই সম্পর্ক যদি কখনো প্রকাশ পায়, তবে আমার ছোট্ট পৃথিবীটা কি ভেঙে পড়বে না? সেই রাতে বাড়িতে কেউ ছিল না, মালকিন তার মায়ের বাড়ি গিয়েছেন, আর কাজের লোকজন ছুটি নিয়ে চলে গেছে। ঘর জুড়ে ছিল এক নিস্তব্ধ নির্জনতা। আমি তখন রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ রাহুলবাবু এসে বললেন, পূর্ণিমা, আজ তুই শুধু আমার জন্য রান্না কর, আজ শুধু তুই আর আমি। কি তার কণ্ঠে ছিল কোমলতা, চোখে ছিল এক অন্যরকম আকুতি। আমি না বলতে পারিনি। আমরা একসাথে খেয়েছিলাম, গল্প করেছিলাম, আর তারপর সেই রাতে যা ঘটেছিল তা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভোর হলে আমি জানতাম সব কিছু আগের মতো থাকবে না। আমার শরীর, মন, ভবিষ্যৎ সব কিছুই যেন এক অজানা অন্ধকারে হারিয়ে গেল। সেই রাতের কয়েক সপ্তাহ পর থেকেই আমার শরীরে অদ্ভুত পরিবর্তন টের পাই। বমি বমি ভাব, দুর্বলতা আর অস্থিরতা যেন আমাকে ঘিরে রাখে। প্রথমে ভেবেছিলাম কাজের চাপেই হয়তো এমন হচ্ছে, কিন্তু একদিন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় রান্নাঘরে। বাড়ির এক পুরনো দিদিমণি আমাকে নিয়ে যান ডাক্তারের কাছে, আর ডাক্তার যা বললেন তাতে আমার পায়ের নিচের মাটি সরে যায়। আমি ৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। চোখের সামনে ভেসে ওঠে সেই রাতের স্মৃতি, আর মনে পড়ে যায় রাহুলবাবুর বলা প্রতিটি কথা। আমি হতবাক হয়ে যাই, এ খবরটা এখন কাকে বলবো? সমাজ আমাকে কি ক্ষমা করবে? আর রাহুলবাবু, সে কি নিজের কথা রাখবে? ডাক্তারখানা থেকে ফিরে এসে আমি সোজা রাহুলবাবুর সামনে দাঁড়াই, কাপা গলায় বলি, আমি মা হতে চলেছি। আপনার সন্তানের মা। কিছুক্ষণ চুপ থেকে সে মাথা নিচু করে, তারপর আমার দিকে তাকিয়ে বলে, পূর্ণিমা, আমি তোমায় ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমায় বিয়ে করব। তার কথায় এক মুহূর্তের জন্য শান্তি পেলেও চোখে মুখে একটা দ্বিধা স্পষ্ট দেখলাম। সে বলল, তবে এখনই নয়, সময় দাও। আমি সব ঠিক করে নেব। আমি তাকে বিশ্বাস করতে চাইলাম, কারণ আমার হাতে আর কোনো পথ ছিল না। কিন্তু তখনও বুঝিনি তার সেই সময় দাও কথাটাই একদিন আমার জীবনের সবচেয়ে বড় ধোঁকায় পরিণত হবে। রাহুলবাবুর স্ত্রী মালকিন একদিন হঠাৎ করেই বাড়িতে ফিরে এলেন আগেভাগেই। হাতে ছিল বাজারের ব্যাগ, মুখে স্বাভাবিক হাসি। কিন্তু তার সেই হাসি বেশি সময় থাকেনি, কারণ রান্নাঘরে রাখা মেডিকেল রিপোর্টটা পড়ে তিনি থমকে যান। সঙ্গে সঙ্গে আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, এই রিপোর্টটা কার? আমার মুখে কোনো শব্দ এল না, শুধু চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। তিনি হঠাৎ চিৎকার করে ওঠেন, পূর্ণিমা, এটা কি তোমার? রাহুল কি এর পেছনে আছে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি, আর সেই মুহূর্তে রাহুলবাবুও এসে পড়ে আমাদের মাঝখানে। তিনি স্তব্ধ হয়ে যান, কিছু বলতে পারেন না। মালকিন তখন আর কিছু না শুনেই ছুটে বেরিয়ে যান ঘর থেকে, আর সেই দিনই আমি বুঝে যাই, আমার জীবনের সবচেয়ে বড় ঝড়টা এখন আসতে চলেছে। মালকিন চুপচাপ ছিলেন কয়েকদিন, কিন্তু তার নীরবতা যেন আগুনের মতো জ্বলছিল ভিতরে ভিতরে। তিনি বাইরে কিছু বললেন না, কিন্তু বাড়ির অন্য কাজের মেয়েদের কান ভরে দিলেন আমার চরিত্র নিয়ে, আমার সন্তানকে অবৈধ বলে কটাক্ষ ছড়াতে লাগলেন।
আমি বুঝতে পারছিলাম আমাকে এখান থেকে সরিয়ে দিতে তিনি ধীরে ধীরে ময়দান সাজাচ্ছেন। একদিন হঠাৎ তিনি আমাকে ডেকে বলেন, পূর্ণিমা, তুমি এতদিন আমাদের বাড়িতে কাজ করেছ, কিন্তু এখন তোমার শারীরিক অবস্থা এমন যে তুমি এই বাড়ির কাজ সামলাতে পারবে না। তুমি বরং গ্রামে ফিরে যাও, বিশ্রাম নাও। বুঝে গেলাম এটা কোনো সহানুভূতির কথা নয়, এটা আমার মুখ চেপে ধরার এক চক্রান্ত। তাহলে কি রাহুলবাবুও এবার তার স্ত্রীর কথার কাছে মাথা নত করবে? মালকিনের চাপ যেন রাহুলবাবুর মনকে আস্তে আস্তে গিলে ফেলছিল। আগে যে মানুষটা আমার চোখে সাহসী ভালোবাসার প্রতীক ছিল, এখন সে কেবল চুপচাপ, বিভ্রান্ত আর দূরের একজন হয়ে দাঁড়িয়ে থাকে। আমি একদিন বললাম, তুমি বলেছিলে বিয়ে করবে, আমার পাশে থাকবে, এখন চুপ কেন? রাহুলবাবু একটানা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, পূর্ণিমা, আমার পরিবার, সমাজ, ব্যবসা সব কিছু নষ্ট হয়ে যাবে, আমি এখন কিছুই করতে পারব না। কি তার সেই কথা আমার বুকটা ছিন্ন করে দেয়, কারণ আমি তখন শুধু একজন গৃহকর্মী নই, আমি একজন মা, যে নিজের অনাগত সন্তানের জন্য লড়াই করতে তৈরি। তখনই আমি ঠিক করি আমার জীবন আমি নিজেই গড়ব, আর এই বিশ্বাসঘাতকতারও একদিন হিসেব আমি নিয়ে নেব। রাহুলবাবুর মুখ থেকে আমি কিছুই করতে পারব না কি কথাটা শোনার পর আমার চোখ খুলে গেল। আমি বুঝে গেলাম তার ভালোবাসা ছিল কেবল স্বার্থের মুখোশে ঢাকা একসময়িক দুর্বলতা। আমি সেই রাতেই সিদ্ধান্ত নিই, আর কারও করুণা নয়, নিজের জন্য, আমার সন্তানের জন্য আমাকে পথ খুঁজে বের করতেই হবে। পরদিন সকালেই আমি নিজের জমানো সামান্য টাকা আর কিছু কাপড় গুছিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি, কারণ ওই দেয়ালের ভেতর আমার জন্য ছিল শুধু অপমান আর অদেখা ভয়। রাস্তায় দাঁড়িয়ে আমি একবারও পেছনে তাকাইনি, কারণ জানতাম সামনে আমাকে কঠিন লড়াই করতে হবে, আর সেই লড়াইয়ের শক্তি আমি নিজের ভিতর থেকেই খুঁজে নেব। বাড়ি থেকে বেরিয়ে আমি একরকম অদ্ভুত অনুভূতির মধ্যে ছিলাম, একদিকে ভয়, অন্যদিকে স্বাধীনতার আনন্দ। আমি জানতাম সামনে কঠিন দিন অপেক্ষা করছে, কিন্তু আমি প্রস্তুত ছিলাম। কলকাতার রাস্তায় একদিন এক পুরানো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, যাকে আমি ছোটবেলায় জানতাম। সে আমাকে দেখেই চিনে ফেল আর বলল, পূর্ণিমা, তুই কিভাবে একাই চলবি? তোর তো পরিবার নেই, তুই এখানকার কেউ না। কিন্তু আমি জানতাম আমি এখন আর অন্যদের সাহায্য নিয়ে বাঁচব না, নিজে বাঁচতে হবে। বন্ধুটির কাছে থেকে সামান্য সাহায্য নিয়ে আমি একটি ছোট্ট ঘর ভাড়া করে নতুন করে শুরু করি। তবে একদিন একটি ফোন কল সব কিছু বদলে দেয়। রাহুলবাবুর নম্বর আমার কাছে এসেছিল। আমি ফোনটা ধরতে ভয় পাচ্ছিলাম, কিন্তু জানতাম একদিন এই ফোন কল আসবেই। রাহুলবাবুর ফোন কলটা কিছু সময় নীরবতার মধ্যে ভেসে যাচ্ছিল, তারপর একটানা শ্বাস টেনে সে বলল, পূর্ণিমা, আমি জানি তুই রেগে আছিস, তবুও আমি তোর সঙ্গে কথা বলতে চাই। আমি ভুল করেছি, কিন্তু তুই আমার কাছে ছিলে। আমার জীবনও তুই বদলে দিয়েছিলি। তুই চলে যাওয়ার পর আমি বুঝেছি আমার সবকিছু ভেঙে পড়েছে। এখন যদি তুই আমার কাছে ফিরতে চাস, আমি তোকে সব কিছু দেবগু। আমি কিছু না বলে ফোনটা কাটলাম। চোখে পানি এসে গেছিল, কিন্তু হৃদয়ে ছিল এক অদ্ভুত শক্তি। আমি জানতাম এই মানুষটার জন্য আমি আর কখনোই দুর্বল হব না। আমি আর কখনো তার প্রতিশোধের অংশ হব না। কিন্তু এই টানাপোড়েনের মধ্যে একটি কথা মনে পড়ল, প্রতিশোধটা আমি এখনো শেষ করিনি। রাহুলবাবুর ফোনের পর আমি কয়েকদিন চুপচাপ ছিলাম, নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম অনেক ভাবনা। যদিও আমি জানতাম তাকে ফিরিয়ে দেওয়ার কোনো মানে নেই, তবুও কিছু একটা ছিল যা আমাকে চুপ থাকতে বাধ্য করছিল। এই সময় আমি বুঝতে পারলাম আমার সবচেয়ে বড় শক্তি হল আমার অজানা প্রতিশোধের পরিকল্পনা। আমি আর তার কাছে ফিরে যেতে চাই না, কিন্তু আমি চাই সে বুঝুক তার করা ভুলের দাম কত বড়। আমি প্রতিজ্ঞা করি তাকে যেন আমি ভুলতে না দিই, তাকে আমার ক্ষমাহীন সিদ্ধান্তের সামনে দাঁড়াতে হবে। আমি তার সাথে আবার যোগাযোগ করলাম, কিন্তু এবার সে আমাকে যা দিতে চেয়েছিল তা আমি ফিরিয়ে দিলাম। তার দৃষ্টিতে আমি আগের মতো সহজ ছিলাম না। এখন প্রতিশোধের আগুনে পোড়ানো হবে তাকে, ঠিক সেই মুহূর্তে যখন সে মনে করবে আমি তার কাছে ফিরে এসেছি। পূর্ণিমা রাহুলবাবুকে জানিয়ে দেয় সে আর তার কাছে ফিরে আসবে না, কিন্তু সঙ্গত কারণে তার মাঝে এখনও একটা পরিবর্তন আসে। রাহুল তার শূন্যতা অনুভব করতে শুরু করে এবং জানে এবার তার পুরানো জীবনের সমস্ত সুখস্বপ্ন ভেঙে গেছে। কিন্তু পূর্ণিমা তার জন্য আর সহানুভূতি বা করুণা দেখাতে চায় না। প্রতিশোধের সময় এসেছে। একদিন পূর্ণিমা রাহুলের সামনে আসে, তাকে চোখে চোখ রেখে বলে, তোমার বাড়ির অভ্যন্তরে এখন কেউ তোমার জন্য অপেক্ষা করছে না, রাহুল। তুমি যেটা ভাবো সেটা কখনোই সত্যি হতে চলেছে না। তুমি কখনোই আমাকে নিজের জীবনে জায়গা দিতে পারবে না। রাহুলবাবু অবাক হয়ে তাকায়, তবে পূর্ণিমা বুঝিয়ে দেয় যে সে আর তার খেলায় অংশ নেবে না এবং নিজেকে সম্মানিত করতে চলেছে।
পূর্ণিমা জানত প্রতিশোধ শুধু শত্রুর কাছে নয়, নিজের প্রতি শ্রদ্ধা অর্জন করাও এক প্রকার প্রতিশোধ। রাহুলবাবুর চোখে যখন বিশ্বাস ভেঙে পড়েছিল, তখন পূর্ণিমা তার নিজের শক্তি ও আত্মবিশ্বাস দিয়ে সেই শূন্যতা পূর্ণ করেছিল। সে বুঝে গেছে এই লড়াই শুধু রাহুলবাবুর সঙ্গে নয়, তার নিজের সঙ্গে ছিল। সে এখন আর কোনো পুরানো শেকলে বাধা নেই, সে নিজের জীবনের মালিক। একদিন রাহুলবাবু এসে বলল, পূর্ণিমা, আমি সব কিছু হারিয়ে ফেলেছি, এখন আমি বুঝি তোর কষ্ট। তোর প্রতিশোধ তো আমি দেখে ফেললাম, এখন তুই আমাকে আর ক্ষমা করবি? পূর্ণিমা সোজা তার চোখে তাকিয়ে বলল, তুমি কি আমাকে ক্ষমা চাও, নাকি শুধু নিজেকে? আমি তোমার কাছে কিছু চাই না, তবে আমি জানি তুমি আর কখনোই আমার সামনে দাঁড়াতে পারবে না, কারণ আমি আমার শক্তি খুঁজে পেয়েছি। রাহুলবাবু এক মুহূর্তে বুঝতে পারল যে তিনি সবকিছু হারিয়েছেন, কিন্তু পূর্ণিমা পেয়েছে তার নিজস্ব স্বাধীনতা, শক্তি এবং সম্মান। পূর্ণিমা জানত এই গল্পের শেষটা সে নিজের নিয়ন্ত্রণে রেখেছে, এবং এরপর তাকে আর কখনো ফিরে তাকাতে হবে না। পূর্বে কষ্ট, অবমাননা এবং প্রতিশোধের সবকিছু শেষে পূর্ণিমা নিজের পথের শেষ কাঁটা সরিয়ে দেয় এবং নতুন জীবন শুরু করে। সে জানে তার প্রতিশোধ ছিল শুধু তার নিজের বেঁচে থাকার পথ। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিশ্চয় আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।